তাই সিভি আনন্দ বোসকে সরিয়ে নিয়ে নতুন একজন এমন ন্যাশনাল সিকিউরিটির লোককে পাঠানো হলো এবং দুধে আইপিএস তাকে পাঠানো হলো, যাতে সেই সমস্ত সুপারিশ রাষ্ট্রপতিকে করতে আর রাজ্যপালের কোনো বাধা না থাকে। আর কিছুদিনের মধ্যে ভাইপো যাবে জেলে, কারণ নাহলে রাজীব কুমারের জেল হবে। এই পচা মুখটায় কল্যাণবাবুর, এই পচা যে মুখ, শুধু দেখতে একটু চামড়ার রংটা সাদা, এর বেশি ওনার মুখের ভেতর, ওনার মুখ আর কলকাতার পচা ড্রেন, হাই ড্রেন একদম সমান। তদন্ত করে ইমিডিয়েট ওনাকে নয় পাগলা গারদে নয় জেলে ঢোকানো উচিত, কারণ উনি যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ মানুষের অমঙ্গল করবে। আমি বলছি মমতা ব্যানার্জি ভোটের শেষে বলবেন আমি ভুল করেছিলাম, কেন ভুল করে বলেছিলাম। এই যে এসআইআর এত নাম বাদ গেছে, এর প্রতিবাদে আজকে অবস্থান বিক্ষোভ করেছেন মুখ্যমন্ত্রী ধর্মতলার মেট্রো চ্যানেলে। বারবার সিঙ্গুর থেকে সারদা কাণ্ড, এই মেট্রো চ্যানেলকেই কেন বেছে নেন তিনি? প্রথম কথা, উনি আর মুখ্যমন্ত্রী নেই, উনি মূর্খমন্ত্রীর পর্যায়ে পৌঁছে গেছেন। তার কারণ এসআইআর থেকে যে যাদের জন্য উনি বসতে চাইছেন তাদের নাম বাদ যায়নি, ডিলিটেড যেগুলো লেখা সেগুলো বাদ গেছে। সেগুলো তাদের মধ্যে বাংলাদেশি আছে, অবৈধ অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা আছে, সকলেই আছে। তাদের নাম বাদ যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী যদি ধর্নায় বসতে চান, তাহলে সেই মুখ্যমন্ত্রীকে আমি মূর্খমন্ত্রী বলবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ধর্নায় বসাটা, উনি মনে করেন যে উনি একমাত্র ভারতবর্ষে ধর্নায় বসতে পারেন, কারণ এর আগে দু একবার ধর্নায় টর্নায় বসেছিলেন, যদিও সেই সময় আমরা তার সঙ্গে ছিলাম। তো সেই ধর্নায় বসে উনি কী কী করেন সেগুলো আমাদের জানা আছে। ধর্নার নামে, অনশনের নামে উনি কী কী করেছেন সেগুলো আমরা সবই জানি। আর এখন এগুলো বলে আর সেই পুরনো আন্দোলনকে ওনার ছোট করতে চাইছি না। এখন যে প্রসঙ্গ এসআইআর এর ব্যাপারে উনি যে ধর্নায় বসে একটা লোককে, মানে কিছু লোককে উনি উত্তেজিত করে একটা গণ্ডগোল, অশান্তি বাংলার বুকে তৈরি করানোর চেষ্টা করছে। কেন চেষ্টা করছেন আর কী করে উনি এই জায়গাটায় পৌঁছলেন? আপনারা জানেন যে এই এসআইআরে বিএলও বলুন, ইআরও বলুন, এইআরও বলুন, যারা ছিলেন সবাই স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি, ওনার অধীনস্থ কর্মচারী। তো ওনার অধীনস্থ কর্মচারীদের একাংশকে ওনারা সম্পূর্ণ ওনাদের নিয়ন্ত্রণে নিয়ে ওনাদের দলদাসে পরিণত করেছে। সেই দলদাসদেরকে ইনস্ট্রাকশন দিয়ে ওনারা বিভিন্ন অঞ্চলে কিছু অকারণে মানুষকে হ্যারাস করার জন্য, যাতে এই ধর্নার সময়টা অবধি মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ইউজ করতে পারে, এই জন্য খুব পরিকল্পিতভাবে বেশ কিছু অসৎ তৃণমূল সরকারি কর্মচারীদের দিয়ে উনি কিছু অকারণে বেশ কিছু, মানে কোনো কারণ ছাড়া বহু মানুষকে হিয়ারিংয়ে বারবার ডেকে বারবার বিব্রত করেছে। আমার নিজের ছেলেকে অবধি হিয়ারিংয়ে ডেকে প্রচুর বিব্রত করেছে। মানে যার পাসপোর্ট রয়েছে, আমার ছেলের পাসপোর্ট রয়েছে, সে এবছর আইএসসি পরীক্ষায় 97% মার্কস পেয়ে পাস করেছে, তার বার্থ সার্টিফিকেট রয়েছে, তার বাবা আমার 2002-এর লিস্টেও নাম রয়েছে, তার মায়ের 2002-এর লিস্টে নাম রয়েছে, তার ঠাকুরদার 2002-এর লিস্টে নাম রয়েছে, তার ঠাকুরমার 2002-এর লিস্টে নাম রয়েছে। এই সমস্ত থাকা সত্ত্বেও আমার ছেলেকে ডেকে হ্যারাস করা হয়েছে। এই রকম বাংলার বহু মানুষকে এই সরকারি কর্মচারীদের দিয়ে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন দিয়ে তাদেরকে হিয়ারিংয়ে ডেকে ভুলভাল কারণে নামগুলোকে বাদ দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা মমতা ব্যানার্জি এসআইআর শুরু থেকে করছিলেন। কারণ উনি জানতেন যে এই বিশৃঙ্খলাটা এই ফাইনাল লিস্ট বেরোনোর পর একটা তৈরি করিয়ে উনি এই ধর্নায় আন্দোলনে গিয়ে আবার একটা রাস্তায় নেমে মানুষকে আইওয়াশ করার চেষ্টা করবেন যে দেখো বিজেপি তোমাদের নাম কেটে দিতে চাইছে আর আমি তোমাদের নাম রাখতে চাইছি, তাই তোমরা ভোটটা আমাকে দাও। লাস্ট এই একটা খেলা উনি প্রতি ভোটের আগে খেলেন। গত বছর যেমন পা ভাঙার নাটক করেছিলেন, যেদিন ইলেকশন হয়ে গেছে তারপরের দিন ওনার প্লাস্টার কাটা হয়ে গেছে। মানে এই প্রতি বছরের একটা গিমিকের রাজনীতি মমতা ব্যানার্জি চালিয়ে যাচ্ছে। সেই গিমিকের রাজনীতি এই ভোটের আগে করতে গিয়ে উনি ফেঁসে গেছেন। শুরু থেকে যে কটা পরিকল্পনা করেছেন সব কটা পরিকল্পনা ওনার ভেস্তেছে। আবার আমি বলছি দায়িত্ব নিয়ে আপনাদের, এই ধর্নাটাও ভেস্তে যাবে। এই ধর্নাতেও মমতা ব্যানার্জি সাকসেস হবে না।
আর মমতা ব্যানার্জি বুঝতেই পারছেন না অ্যাকচুয়ালি কোন জায়গায় খেলা হচ্ছে। মমতা ব্যানার্জি স্লোগান দিয়েছিল তো খেলা হবে। এবার আমি বলছি মমতা ব্যানার্জি ভোটের শেষে বলবেন আমি ভুল করেছিলাম, কেন ভুল করে বলেছিলাম যে খেলা হবে, খেলা তো এবার আমার সঙ্গে হয়েছে। এবং সেই খেলা কিন্তু গণতান্ত্রিক উপায় হবে, মমতা ব্যানার্জির মতো চৌর্যবৃত্তি করে হবে না, যে কাউন্টিংয়ে কারচুপি করে, ভোটের দিনে ফলস ভোট দিয়ে, ক্যামেরাগুলোকে অফ করে দিয়ে, ক্যামেরায় সেলোটেপ মেরে দিয়ে, বাবল গাম লাগিয়ে দিয়ে, ক্যামেরার মুখ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে ভোট করিয়ে, এরমভাবে কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে কোথাও ভোট করে না। এরকম কোনো রেকর্ড ভারতীয় জনতা পার্টির নেই। কারণ অন্য অন্য কোনো স্টেটে যে স্টেটে ভোট হয়, বা লাস্ট বিহার ইলেকশন, যে বিহারকে আমরা দেশের সব থেকে পেছনের সারির বিহার বলে জানতাম, রাজ্য বলে জানতাম, সেই বিহারেও ভোট হয়েছে, একটা পটকা ফাটেনি। একটা বিরোধী দল যারা হেরে গিয়েছে ডাহাহারা, তারাও একটা নির্বাচন কমিশনে কমপ্লেন অবধি করেননি। সেই রকম নির্বাচন বাংলা এই জীবনে প্রথম দেখবে। সিপিএম 34 বছরে সেই প্রথম এক আধটা টার্ম এরকম ইলেকশন হয়েছিল। তারপর থেকে 30 বছর সিপিএম, 29 বছর সিপিএম এর নির্বাচন এরকম হয়নি। আর লাস্ট মমতা ব্যানার্জির 15 বছরের রাজত্ব এরকম ইলেকশন হয়নি। যে ইলেকশন এবছর বিজেপি বাংলায় করে দিতে চলেছে। আর একবার বিজেপির এই নির্বাচন করার প্রক্রিয়াকে যদি মানুষ সমর্থন করে নির্বাচনে ভোট দেন, তাহলে আগামী সারা জীবনে আর মানুষকে এইরকম প্রহসনের নির্বাচন দেখতে হবে না। বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় সেখানে র্যাম্পে এমন 7 জন ব্যক্তিকে হাঁটানো হয়েছিল যাদের নাম এসআইআর এ মৃত ছিল। মমতা ব্যানার্জি এবার বলছেন যে এবার আমি প্যারেড করাবো যাদের নাম ডিলিটেড আছে, তাদেরকে, ডিলিটেড আছে, যাদের নাম বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, তাদেরকে উনি খুব ভালো প্যারেড করাতে পারবেন। তার কারণ হচ্ছে ডিলিটেড তারাই হয়েছে যারা বাংলাদেশি রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী, বা পাকিস্তান থেকে এসছে, বা যারা অবৈধভাবে এখানে আছে ভারতে অনুপ্রবেশ করে বাংলায়। যে জঙ্গিগুলো মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় ঢুকে বসে রয়েছে, যে এখান থেকে মুভ করে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোয় গিয়ে নাশকতা করবে, তাদের নাম তো এখানে মমতা ব্যানার্জি ভোটার লিস্টে তুলে দিয়েছিলেন। এবার নির্বাচন কমিশন ধরে ধরে তো তাদের নাম বাদ দিয়ে দিয়েছে। এখন তো তাদেরকে প্যারেডে আনা মমতা ব্যানার্জির পক্ষে খুব সুবিধা, কারণ তাদের তো এদেশ থেকে পালিয়ে যেতে হবে। আর মমতা ব্যানার্জি বললো যাওয়ার আগে ভাই একবার আমার হয়ে লড়ে যাও, তাই তাদের দিয়ে প্যারেড করাতে খুব সুবিধা হবে, করান উনি। আর র্যাম্পটা যেন, আমি অনুরোধ করবো র্যাম্পটা যেন আর একটু বড় বানায়, ব্রিগেডের মতো র্যাম্প বানায়, নাহলে এত লোককে নিয়ে কি করে হাঁটবে। 58 লক্ষ তো আগে মৃত। এবারে হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে, যাদের নাম ডিলিট হয়েছে তাদের মধ্যে মৃত 58 লাখকে কি করবেন উনি? তাদের তাদের জন্য র্যাম্প বানাতে হলে তো একটু ওপর দিকে বানাতে হবে, কারণ ওনারা তো সশরীরে নিচে নামতে পারবেন না। মৃত ভোটারদের জন্য যদি উনি প্যারেডে হাঁটান ডিলিটেড হয়েছে বলে, তাহলে তো ওনাকে স্বর্গে বা নরকে গিয়ে, নরকের না, সবাই স্বর্গেই গেছে ওনার দয়া, তো তাদের জন্য স্বর্গের র্যাম্প বানাতে হবে। আর তাদের জন্য স্বর্গের র্যাম্পে যদি মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে হাঁটতে হয়, তাহলে তো ওনাকেও ওখানে যেতে হবে, আলটিমেটলি পারবেন না। বলছে বিজেপি একটা নির্লজ্জ বেহায়া পার্টি আর তার দালাল হিসেবে কাজ করছে কমিশন। আচ্ছা, তাহলে বিজেপি নির্লজ্জ বেহায়া পার্টি, তাহলে মমতা ব্যানার্জি কিসের পার্টি? মমতা ব্যানার্জি তৃণমূল পার্টিটা কিসের পার্টি? মমতা ব্যানার্জির মন্ত্রীরা জেলে, মমতা ব্যানার্জির, পার্থ চ্যাটার্জির শিক্ষা, মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী জেল থেকে ঘুরে এলো। আর মমতা ব্যানার্জি যে ধর্নায় বসেছে, ধর্না বানানটা দেখেছেন? স্বাভাবিক, আমি এতে একটু দুঃখ পাইনি, কারণ যে রাজনৈতিক দলের শিক্ষামন্ত্রী জেলে, তার তো মঞ্চের ব্যানারে ধর্না বানান ভুল হবেই। আর শিক্ষাটা তো জেলে আছে, এখন যারা লিখছে এখানে তারা তো অশিক্ষিত হয়েছে। আর তার খাদ্যমন্ত্রী জেলে, তার বাঘ, বাংলার বাঘ যাকে তৈরি করেছিল অনুব্রত জেলে, আর কিছুদিনের মধ্যে ভাইপো যাবে জেলে। আর এই ইডি তদন্তে ইন্টারফেয়ার করে কদিন পর হয়তো দিদিমণিও যাবেন জেলে। তাহলে এবার বলুন যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বলবো না মুখ্যমন্ত্রী বলবো? যার নিজের মন্ত্রীরা সব জেলে, সারা বাংলায় চুরির দায়ে যে মমতা ব্যানার্জি নিজে বিধ্বস্ত, যে নিজে এখন রাজনীতিতে ধর্মতলায় ধর্নায় বসলে, ওয়াই চ্যানেলে ধর্নায় বসলে তার ধর্নার সামনে এসে ধর্না হচ্ছে, প্যারা টিচাররা ধর্না দিচ্ছে, তার পুলিশ, তারা আন্দোলন করছে বলে পিটিয়ে তুলে নিয়ে যাচ্ছে। আবার মমতা ব্যানার্জি নিজে ওই মঞ্চে দাঁড়িয়ে বলছে যে এটা কোনো দাবি দেওয়া আদায়ের জায়গা নয়, এটা এসআইআর নিয়ে লড়ে। তাতে এসআইআর নিয়ে আপনি যে ধর্না দিচ্ছেন ওটাও তো একটা দাবি, যে মৃত ভোটারদেরকে লিস্টে আনতে হবে, আপনি তো এই দাবি নিয়েই লড়ছেন।
যে মৃত ভোটারদের নাম কেটেছেন তাদেরকে আবার ভোটার লিস্টে ফেরত নিয়ে আসতে হবে। নির্বাচন কমিশনের কাছে এই দাবি নিয়েই তো আপনি লড়ছেন। তো ওরা ওদের চাকরি নিয়ে আপনার ধর্নার সামনে যদি ধর্না দেয়, তাহলে আপনি তাদের পুলিশ দিয়ে পিটিয়ে তুলছেন কেন? তাহলে এই এই মুখ্যমন্ত্রীর কথার কাউন্টার করা কি উচিত? যে বিজেপি বেহায়া দল, নির্লজ্জ দল। নির্লজ্জ দল তো ওনার নিজেরটা, আগে নিজের দলটাকে বুঝুক, তারপর বিজেপি নির্লজ্জ না বেহায়া না ভালো সেটা মানুষ বিচার করে নেবে। মানে এই শুধু যে প্যারা টিচারদের ওখান থেকে তুলে দিয়েছে এমনটা না, বলেছে এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় বিক্ষোভ চলছে, তার মধ্যে চাকরি চলে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন এসআইআর। মানে বুঝুন, মানুষের পেট, মানুষের ভবিষ্যৎ, সেগুলো নিয়ে উনি ছিনিমিনি খেললেন, তাদের চাকরি চলে গেল, তারা না খেতে পেয়ে মরছে, তাদের পরিবারের লোকগুলো সুইসাইড করছে, সেগুলো বড় ব্যাপার নয়। ওনার ভোটে জেতার জন্য মৃত ভোটারদের আবার পুনরায় ভোটার লিস্টে নাম ফিরিয়ে আনাটা ওনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন ওনারা থাকার অধিকার আছে বাংলার মুখ্যমন্ত্রী? ওনার বাংলার মুখ্যমন্ত্রী না, আমি তো কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব সমস্ত রকম তদন্ত করে ইমিডিয়েট ওনাকে নয় পাগলা গারদে নয় জেলে ঢোকানো উচিত। কারণ উনি যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ মানুষের অমঙ্গল করবে। উনি যতক্ষণ জেল বা পাগলা গারদের বাইরে থাকবেন ততক্ষণ বাংলার মানুষের ক্ষতি করার জন্য উনি ভুল বুঝিয়ে কথা বলে, আন্দোলন করে, নাটক করে, গিমিক করে চালিয়ে যাবেন। তাড়াতাড়ি ওনাকে ঢুকিয়ে দেওয়া উচিত, কোনো একটা নয় পাগলা গারদে নয় জেলে। আজকের এই অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে মেনকা গুরুস্বামী, রাজ্যসভার প্রার্থী, তিনি বক্তৃতা দিয়েছেন এবং হিন্দিতে বক্তৃতা দিয়েছেন, জয় বাংলা স্লোগান দিয়েছেন। যে শাসক দল বাংলা বাঙালি অস্মিতার কথা বলে, বাংলা পক্ষ যারা এটাকে সমর্থন করে, তারা আজকে পুরো চুপ। এই বাংলা পক্ষটাকে না একটু খুঁজে পেতে ইচ্ছে করে, কোথায় থাকে, কি করে। কারণ মানে এতটা নির্লজ্জ বেহায়া ভাবে এরা বলে। মানে এই যে আপনি যে প্রশ্নটা আমায় করলেন, যে রাজ্যসভার এমপি একজন বাংলার, তাই তো, আর বাকি তিনজনই তো বাইরের। কোথায় বাংলা পক্ষ? আপনি বাংলা পক্ষের কথা বলছেন। এদেরকে তো আমি বলছি ধরে ধরে চড়ানো উচিত, এই বাংলা পক্ষ বাংলা পক্ষ। এরা বাংলার ক্ষতি করার জন্য এদের জন্ম হয়েছে, এবং এদেরকে ক্ষতি করানোর জন্য এই তৃণমূল কংগ্রেসের দ্বারা এরা প্রভাবিত হয়ে এই বাংলা পক্ষ বলে, মানে অন্য তৃণমূল বাদে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অপাঙ্ক্তেয় করতে বা তাদেরকে তাদের কথাগুলোকে ভুল মার্কেটে প্রমাণ করার জন্য এদের জন্ম। এদেরকে আমি বলছি তো, এদেরকে রাজনৈতিকভাবে ধরে চড়ানো উচিত। অসভ্য এরা, সমস্তটা বাংলার মানুষকে ভুল বোঝায়। কেন আজকে বলছে না? বাংলা অস্মিতার কথা, এত বাংলা অস্মিতা নিয়ে তৃণমূল কংগ্রেসের মানে পেটের ছেলে পড়ে যাচ্ছে, আর সেই বাংলা থেকে রাজ্যসভার 4জন এমপি গেলে 3জন বাংলার বাইরে। কেন? বাংলায় রাজ্যসভা এমপি হওয়ার লোক নাই? কত লোকের নাম বলবো তৃণমূল কংগ্রেসের এখনো তারা চড়ি চাটে, কিন্তু তাদের রাজ্যসভার এমপি হওয়ার যোগ্যতা আছে। আমি বলছি বাংলা থেকে কেন দেবে? বাংলা পক্ষকে ধরে চড়িয়ে জিজ্ঞেস করা উচিত, রাস্তার মোড়ে তারপরে বাংলা পক্ষের লোককে চড় মেরে জিজ্ঞেস করা উচিত যে কোথায় গেল তোমার বাংলা পক্ষ, তুমি কেন বলছো না এখন নো ভোট টু মমতা? এই অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে জ্ঞানেশ কুমারের যদি নির্বাচন কমিশনের সিও না হতো তাহলে আঙ্গুল কেটে ফেলে দিতাম আপনার। আপনি যেভাবে মুখ্যমন্ত্রীর দিকে তাক করে কথা বলেছিলেন আঙ্গুল, আপনার মেয়াদ তো 3 বছর, মুখ্যমন্ত্রী যতদিন বেঁচে থাকবে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে থাকবে, প্রধানমন্ত্রী হবে, কোনো ক্ষমতা নেই তাকে আটকানোর। খেয়েছিল না না খেয়েছিল? এটা খেয়ে বলেছে না না খেয়ে বলেছে? আগে আমার তো এটা বুঝতে হবে। খেয়ে বললে আমি উত্তর দেবো না, না খেয়ে বললে আমি উত্তর দেবো। মুখ্যমন্ত্রীর মঞ্চে ছিলেন তো, হালকা খেয়েছিলেন যাতে গন্ধ না বেরোয়, ভটকা ফটকা এসব খেতে পারে। তো এই ভদ্রলোকের কথার মানে কোনো শালীনতা রক্ষা করে উত্তর দেওয়া সম্ভব না। কথাবার্তা, শালীনতা এসব রেখে এই ভদ্রলোকের কথাবার্তার উত্তর দেওয়া সম্ভব না। উনি দেখুন, উনি তেল মারতে মমতা ব্যানার্জিকে এই সমস্ত কথা ওনাকে বলতে হবে, নাম্বার বাড়ানোর খেলা। মমতা ব্যানার্জির কাছে যাতে নাম্বার বাড়ে, কোনো একটা কমিটির আবার চেয়ারম্যান ফেয়ারম্যানের একটা এক্সট্রা হয়তো পদ দিয়ে দিতে পারে যে এটা বলেছে। ওনার কথাকে এখন ওনার দলের লোকরা পাত্তা দেয় না। আপনি বিশ্বাস করুন, হাইকোর্টের তৃণমূল কংগ্রেসের লয়ার সেল কল্যাণ ব্যানার্জিকে রোজ মারতে যায়, মেরেওছে, অবরোধ করে আটকে রেখেছে। তো যে তৃণমূল কংগ্রেসের লোকরাই যে কল্যাণ ব্যানার্জিকে মারছে হাইকোর্টে, সেই কল্যাণ ব্যানার্জির কথার উত্তর শুধু একজন এমপি বলে দিতে হবে না, এরকম কোনো মানে নেই।
তিনি আরো বলেছেন যে নারী শক্তিকে সম্মান করতে শিখুন, কোনো পুরুষ যদি নারীকে কন্টিনিউয়াসলি বাজে কথা বলে যায় তাহলে তার পতন অনিবার্য। ওই যে কাঠির ছেলেটা রয়েছে সারাদিন আজে বাজে বকে যায়। আমি দেখলাম ওনার এই নারী সম্মানটা আমি দোলের দিন দেখেছি। একজন নারীকে রাস্তার মধ্যে ওরকম ভাবে পিচকিরি দিয়ে গায়ের মধ্যে রং দেওয়াটা, মানে সেটা ওনারা খুব মজা করেই দিয়েছেন। আমি জানি না যে নারীর গায়ে উনি দিচ্ছিলেন পিচকিরি থেকে ওই রংটা, উনি কতটা সম্মান ভরে নিয়েছেন। তো ওই রকমভাবে নারীর সম্মান আমরা দিতে চাই না, আর প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ওনার থেকে আমরা নারীর সম্মান শিখবো না, কারণ উনি এবং ওনার মুখ্যমন্ত্রী দুজন মিলে অভয়ার কাণ্ডে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করে লয়ারদার করিয়ে অভয়ার মামলাটাকে সম্পূর্ণ রকমের ধামাচাপা দিয়ে আটকেছে। ওনার কাছে আর এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, নির্মল ঘোষদের কাছে নারীর ইজ্জত শিখবো না। আর আমার ধারণা বাংলার দিন এত খারাপ আসেনি যে শুভেন্দু অধিকারীর মতো লোককে, মানুষকে কল্যাণ ব্যানার্জির কাছে নারীর সম্মান দেওয়া শিখতে হবে। এত দুরবস্থা বাংলার বা শুভেন্দু অধিকারীর আসেনি। আর এই পচা মুখটায়, কল্যাণবাবুর এই পচা যে মুখ, শুধু দেখতে একটু চামড়ার রংটা সাদা, এর বেশি ওনার মুখের ভেতর, ওনার মুখ আর কলকাতার পচা ড্রেন, হাই ড্রেন একদম সমান। ওনার থেকে নারীর ইজ্জত সম্মান শিখতে চাই না, আর আশা করি শুভেন্দুবাবুও শিখবেন না। শুভেন্দুবাবুকে এই প্রশ্ন করলে শুভেন্দুবাবু একটা পাক্কা 6 হাঁকি দিয়ে দু একটা কথা বলতেন। আমি বলছি না, কারণ ওনারা দুজনেই আমার থেকে সিনিয়র, ওনারা নিজেদের মধ্যে এই কথার উত্তর দেওয়া দিয়ে হবে নিশ্চয়ই। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে এসছে বলে আপনার রাগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটুর কোয়ালিটিতেও আপনি আসতে পারবেন না, এমন মন্তব্য করেছেন শুভেন্দুবাবুর বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাঁটুটা উনি দেখেছেন? কল্যাণবাবু অভিষেকবাবুর হাঁটুটা দেখেছেন? ওই হাঁটুটার কালার উনি দেখেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো কালো, কালশিটে পড়া যাকে বলে দেখেছেন? কেন বলুন তো ওরম কালো? কয়লা খনি দিয়ে গিয়ে চুরি করে করে কয়লা বেচে তো। হাঁটু কয়লা খনিতে ঢুকতে হলে তো হাঁটু গেড়ে হাঁটু মুড়ে ঢুকতে হয়। হাঁটু কালো দেখবেন অভিষেক ব্যানার্জি। আমি চ্যালেঞ্জ করলাম কল্যাণবাবুকে এখান থেকে, অভিষেক ব্যানার্জির হাঁটুর ছবি সর্বসমক্ষ আনুক, শুধু হাঁটু দুটোর ছবি তুলে দিক, বারমুডা পরিয়ে অভিষেক বাবুকে একটা ছবি তুলো, আর আমি দেখবো যে হাঁটু কালো নয়। তারপর তো আমি শুভেন্দুবাবুর কথা চিন্তা করবো। শুভেন্দুবাবুর ওই ছোকরাটার নাম কি, অভিষেক, ওর থেকে হাঁটুর সমান না ওর মাথার চুলের সমান সেটা আমি পরে বুঝবো। শুভেন্দুবাবুকে এইসব ব্যাপারে টানবেন না। ও কল্যাণবাবু মালফাল খেয়ে কি বলেছে সেটা জানি না, কিন্তু এইটুকু চ্যালেঞ্জ করলাম, আপনি বারমুডা পরিয়ে অভিষেক ব্যানার্জির একটা ছবি তুলুন, আমি দেখবো যে অভিষেক বাবুর হাঁটু কালো নয়। আমার কথা মতো কয়লা চুরি করতে গিয়ে হাঁটু গেড়ে গেড়ে কয়লা খনিতে ঢুকে হাঁটুতে কালশিটে পড়েনি। যদি না পড়ে তাহলে আমি সেদিন উত্তর দেবো এই প্রশ্ন। ঘোষিত শাসক দলে এত হেভিওয়েট নেতারা রয়েছেন, তারপর হঠাৎ করে রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার কেন? উনি দলেই বা ছিলেন কবে? না না, প্রথম কথা হচ্ছে ওই দলে আর হেভিওয়েট নেতা নেই, কারণ যে কজন হেভিওয়েট ছিলেন, অনুব্রত, বালুদা, পার্থদা, সব জেল থেকে ঘুরে এসে এখন মিনিমাম তার থেকে অর্ধেক ওজন কমে গেছে, এখন সব লো ওয়েট। পার্থদা আগে বাথরুমে ঢুকেছিল, এমন একদিন গেছে পার্থদা একটা বাথরুমে ঢুকেছিল, বেরোনোর সময় আর বেরোতে পারছিল না, বাথরুমের দরজাটা একটু ছোট ছিল বলে। বাথরুমের দরজার ফ্রেম আমরা ভাঙিয়ে পার্থদাকে বার করেছিলাম। সেই লোকটা এখন মিউনিসিপ্যালিটির যে ছোট ছোট দরজাওয়ালা বাথরুম আছে তাতে ঢুকছে বেরোচ্ছে, একবারও আটকাচ্ছে না, মানে ওজন কমেছে। আর এই রাজীব বাবুর কথা আমি বলি যে ভদ্রলোক ইন্টেলিজেন্ট, বলে না ওই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এই ভদ্রলোকের শেষ জীবনটাই এই দশা হল। এই ভদ্রলোকের যে ক্যাপাসিটি ছিল, যে ক্যাপাবিলিটি ছিল, যা মেধা ছিল, আমি জানি, আমি খবর আছে, এই ভদ্রলোক অনেক ভালো কাজ করত। এই ভদ্রলোক বিদেশে বড় চাকরি নিয়ে চলে যেত। এই ভদ্রলোক সেন্ট্রাল গভর্নমেন্টের বড় কিছু দায়িত্ব নিয়ে সারা ভারতবর্ষের উপকারে লাগবে এরকম দেশের হয়ে কাজ করতে পারত। কি করতে চোরের আন্ডারে চোর হতে এলেন আমার এখন অব্দি ধারণা আছে। চুরিও যদি করবেন ওনার ইচ্ছে থাকতো, যে পুলিশে থাকতে বেশি চুরি করতে পারিনি, যা মমতা ব্যানার্জি দিয়েছে তাই রাখতে হয়েছে, এখন আমি আইপিএস, আমি ডাইরেক্ট চুরি করতে পারবো। তাহলে চুরি করতে হলে আপনি একটা বড় জায়গায় গিয়ে চুরি করলে ভালো কামাবে। তো চোরের আন্ডারে চোর হয়ে লাভ কি? মমতা ব্যানার্জি পুরো দলটাই তো চোর, আর ওনার আন্ডারে রাজ্যসভার এমপি হলেন মানে ওনার দল থেকে, তাহলে চোরের আন্ডারে চোর, এটা আমি রাজীব কুমার থেকে আশা করিনি। ওনার ভেবেছিল উনি অনেক বুদ্ধিমান, আর লাল ডায়েরিটা আটকানোর জন্য ওনাকে এটা দিল।
সারদার লাল ডায়েরিটা এখনো অব্দি তো লুকিয়ে রেখেছেন। কিন্তু আপনারা জানেন না রাজীববাবুর কেন্দ্রীয় সরকারের সঙ্গে কি ডিল চলছে। রাজ্যসভার এমপি হয়েও কিন্তু লাল ডায়েরি দেবেন, কারণ নাহলে রাজীব কুমারের জেল হবে। একদম শেষ প্রশ্ন, গতকাল রাজ্যপাল পদত্যাগ করেছেন, তারপর এই রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে RN রবিকে। রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা করেই কি এরকম একজন দুঁদে অফিসারকে রাজ্যে আনা হচ্ছে? এই কথাটা আমি এক্ষুনি আমার মনে যেটা আছে বলবো না, তবে বা আমার কাছে যা খবর আছে আমি বলবো না, এটা বলা উচিত না। কিন্তু একটা কথা আমি বলতে পারি যে এই মুহূর্তে ভোট ডিক্লিয়ার হতে আমার ধারণা আর 6-8 দিন বাকি আছে নির্বাচন ডিক্লিয়ার হতে। আর তার 1 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, আদারওয়াইজ সংকট দেখা দেবে, সাংবিধানিক সংকট হবে। ঠিক 1 মাস 7-8 দিন 10 দিন আগে যেখানে ভোট আছে সেখানে রাজ্যপাল হঠাৎ করে ওয়ান্স ফাইন মর্নিং বা ওয়ান্স ফাইন ইভিনিং রাজ্যপাল সরে গেলেন। আবার রাজ্যপাল যে সরেছেন এই খবর হওয়ার আগে নতুন রাজ্যপাল নিয়ে চলে এলেন, এবং সেই রাজ্যপাল কে এলেন? ন্যাশনাল সিকিউরিটি প্রধান অজিত ডোভালের ডেপুটি, এক্স ডেপুটি, মানে তার পদ বা তার ওয়ার্কিং লেভেলটা বুঝতে পারছেন। তাকে নিয়ে আসার বিরাট একটা অর্থবহ কারণ আছে, তা না হলে এটা হতো না। 1, 2 নম্বর হচ্ছে আপনি প্রশ্ন করতে পারেন যে কেন প্রিভিয়াস সিভি আনন্দ বোসকে সরানো হলো, কেন এনাকে নিয়ে আসা। সিভি আনন্দ বোসকে সরানোর একটা কারণ কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে, তার মানে এমন কিছু পরিকল্পনা বাংলার জন্য রয়েছে, বা বাংলাকে মমতা ব্যানার্জি এমন কোনো জায়গায় নিয়ে চলে গেছেন যাতে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হচ্ছে। সেই ন্যাশনাল সিকিউরিটি থ্রেট থেকে বাঁচতে গেলে এমন কিছু পদক্ষেপ নিতে হবে যে পদক্ষেপগুলো কেন্দ্রীয় সরকারকে নিতে হলে তাকে রাজ্যপালকে সুপারিশ করতে হয় রাষ্ট্রপতিকে। তাহলে কেন্দ্রীয় সরকার এমন কোথাও একটা ভয় পেয়েছে যে এই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দিয়ে ওই সুপারিশ রাষ্ট্রপতিকে করালেই বা করানো হচ্ছে সেই খবর পেলেই সিভি আনন্দ বোসের এমন কোনো দুর্বলতম জায়গা নিয়ে মমতা ব্যানার্জি আবার ব্ল্যাকমেল করবে, দিয়ে আনন্দ বোসকে আটকে দেবে সেই সুপারিশ করতে। তাই সিভি আনন্দ বোসকে সরিয়ে নিয়ে নতুন একজন এমন ন্যাশনাল সিকিউরিটির লোককে পাঠানো হলো, এবং দুধে IPS তাকে পাঠানো হলো যাতে সেই সমস্ত সুপারিশ রাষ্ট্রপতিকে করতে আর রাজ্যপালের কোনো বাধা না থাকে। আপনারা হয়তো খেয়াল করেছেন বেশ কিছুদিন আগে অজিত ডোভাল হঠাৎ কাউকে কিছু না জানিয়ে রাত্রিবেলা কলকাতায় এসে ঢুকে গেছিলেন। উনি ফোর্ট উইলিয়ামে প্রধানমন্ত্রীকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে ফোর্ট উইলিয়ামে মিটিং হয়েছে, বিরাট কনফিডেন্সিয়াল মিটিং। তারপরে অজিত ডোভালের ডেপুটিকে পাঠানো রাজ্যপাল করে, এগুলোর একটা বিরাট বড় মানে আছে। আমি বলছি বাংলার নির্বাচনকে এবছর বিজেপি পাখির চোখ করে সারা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি এখানে লাফাবে। তার একটা সব থেকে বড় কারণ, সঙ্গে RSS লাফাবে, সঙ্গে বজরং দল লাফাবে। RSS বা সংঘের যে 57খানা শাখা দল আছে, তারা সকলে বাংলার মাটিকে বাঁচাতে এবছর বদ্ধপরিকর। তার কারণ বাংলার ওপর দিয়ে যে জঙ্গি কার্যকলাপের পরিকল্পনা চীন, বাংলাদেশ, পাকিস্তান মিলে করেছে, সঙ্গে আমেরিকা, তার থেকে ভারতবর্ষকে বাঁচাতে এবছর বাংলা সরকার ভারতীয় জনতা পার্টিকে দখল করতেই হবে ভারতবর্ষকে বাঁচানোর জন্য। তাই এই সমস্ত প্রোগ্রামটা এই ঘটনারই একটা অঙ্গ। মানুষকে আমি অত্যন্ত সতর্ক থাকার জন্য অনুরোধ করছি, মমতা ব্যানার্জির এবং তৃণমূল কংগ্রেসের কোনো প্ররোচনায় পা না দেওয়ার জন্য অনুরোধ রাখছি, যাতে ভারতবর্ষে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট তৈরি করতে না পারে মমতা ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ।